রেকর্ড করতেছি। তো স্ট্রেস নিয়ে আমরা ডিসকাস করতেছি। স্ট্রেস হচ্ছে আমরা এর আগে ইন্টারনাল ফোর্স বের করা শিখছি। ফর এক্সাম্পল, মিনিট, আমরা সে একটা বিম সে সিম্পলি সাপোর্টেড বিম, যে কোনো রকম বিম, এই বিমে আমাদের অনেক রকম ফোর্স থাকতে পারে। আহ, অনেক রকম ফোর্স থাকতে পারে, মোমেন্ট থাকতে পারে, হোয়াট এভার। এগুলোর জন্য আমাদের রিয়াকশন বের করা আমরা শিখছি, রিয়াকশন বের করতে পারি। অ্যান্ড এই রিয়াকশন ছাড়াও আমরা রিয়াকশনের কারণে এই ফোর্সগুলোর জন্য আমাদের কোথাও যদি আমরা কেটে ফেলি এই বিমটাকে, আমি যদি বিমটাকে কেটে ফেলে বিমের ভিতর আমরা ইন্টারনাল ফোর্স দেখতে পাই, যেটা আমরা মিড টার্মে যেটার উপর তোমরা টেস্ট দিচ্ছ। হুম, ধরো এরকম ফোর্স আছে, তার জন্য এইদিকে হচ্ছে কি আমাদের এইদিকে রিয়াকশন, এইদিকের ফোর্স, হ্যাঁ এখানে যা ফোর্স আছে এগুলো, এর জন্য আমাদের এই যেখানে কেটে ফেললাম সেকশনে সেখানে ইন্টারনাল ফোর্স তৈরি হয়। ইন্টারনাল ফোর্স কি কি তৈরি হয়? পেনের ব্যাটারি লো। ইন্টারনাল ফোর্স কি কি তৈরি হয়? ইন্টারনাল ফোর্স আমাদের একটা তৈরি হয় এক্সিয়াল ফোর্স, ডিফারেন্ট কালার ইউজ করি, আমাদের তৈরি হয় এক্সিয়াল ফোর্স তৈরি হয়, আমাদের শিয়ার ফোর্স তৈরি হয়, আমাদের মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট তৈরি হয়। তো আমাদের ইকুয়াল, দুই সেকশনে লেফট সাইড আর রাইট সাইডে ইকুয়াল অ্যান্ড অপোজিট তৈরি হয়। তো আমাদের এইটাকে যেটা এক্সিসের অ্যালং দি এক্সিস সেটাকে আমরা এক্সিয়াল ফোর্স বলি, যেটা পারপেন্ডিকুলার টু দ্য এক্সিস সেটাকে শিয়ার ফোর্স বলি, আর এই মোমেন্টটাকে আমরা বেন্ডিং মোমেন্ট বলি, রাইট? তো এই ফোর্সগুলোর জন্য আমাদের যে এই যে বিমের যে ক্রস সেকশনটা, এই ক্রস সেকশনে আমার যে এক্সিয়াল ফোর্সটা তৈরি হলো, এটা তো শুধু একটা পয়েন্টে হয় না। অ্যাকচুয়ালি এটা বিমের এই যে ক্রস সেকশনের প্রত্যেকটা পয়েন্টে এটা ডিস্ট্রিবিউটেড হিসাবে তৈরি হয়। কেটে ফেললে আমরা প্রত্যেকটা পয়েন্টে আমরা এরকম ফোর্স পাবো, যেটাকে আমরা ইন্টিগ্রেট যদি করি, সামেশন করি, তখন এইটা হবে ইন্টারনাল ফোর্স। এইটা হবে, তার মানে এই যে ফোর্সটা আমি দেখতে পাচ্ছি এটা আসলে প্রডিউসড হচ্ছে আমার ক্রস সেকশনে, এটা আসলে ডিস্ট্রিবিউটেড ভাবে হচ্ছে। এখন এই যে ক্রস সেকশনের প্রত্যেকটা পয়েন্টে, ক্রস সেকশনের এই যে আমি যদি ছোট্ট একটা পয়েন্ট নিই, এই পয়েন্টে এই এই যে এই ফোর্সটা ডিস্ট্রিবিউট করার পর এই পয়েন্টে যে ইন্টেন্সিটিটা তৈরি হচ্ছে ফোর্সের, এটাকেই আমরা বলি স্ট্রেস। স্ট্রেস মানে ফোর্স অ্যাট এভরি পয়েন্ট। আমরা কিভাবে বের করি? আমরা নর্মালি স্ট্রেস বের করি রাফলি, এভারেজ করে যদি নেই, ফোর্স ডিভাইডেড বাই টোটাল এরিয়া। বাট দিস ইজ নট অলওয়েজ ট্রু। হ্যাঁ, কিন্তু আমাদের এই এক্সিয়াল ফোর্সের জন্য আমরা এইভাবে করি, শিয়ার বা বেন্ডিং মোমেন্টের জন্য আমরা এইভাবে করি না। সেটা তোমরা অন্য কোর্সে হয়তো শিখবা, এই কোর্স 283-তে এটা সিলেবাসে তোমাদের ছিল না। সো এইটা হচ্ছে স্ট্রেস, মানে ওদের যে ইন্টারনাল ফোর্স যেটা তৈরি হচ্ছে সেইটা যে ক্রস সেকশনে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে ফোর্সের যে ইন্টেন্সিটিটা থাকে সেইটাকে আমরা বলি স্ট্রেস। ওকে, আমি যদি এরকম কোনো একটা সেকশনে আমাদের কোনো একটা অবজেক্টের উপর অনেকগুলো ফোর্স কাজ করে এটা ইকুইলিব্রিয়ামে আছে, আমি যদি এটা সেকশন নিই, সেকশন নিলে আমার এইটার ভিতর প্রত্যেকটা পয়েন্টে আমি ফোর্স পাবো। সেই যে কোনো একটা ছোট্ট এরিয়া যদি নেই, সেইটার উপর যদি ফোর্স আমি চিন্তা করি, যে ফোর্সটা আসবে, আহ, সেই যে এখানে তো আমি কেটে ফেলার পর প্রত্যেকটা পয়েন্টে ফোর্স আসলো, আমি একটা ছোট্ট এরিয়ার মধ্যে যে ফোর্স আসলো, সেই ফোর্সটা যদি আমি কম্পোনেন্ট নিই, রিজলভ করি ফোর্সটাকে, তাইলে আমাদের পারপেন্ডিকুলার টু দ্যাট এরিয়া একটা ফোর্সের কম্পোনেন্ট আসবে, আর অ্যালং দি এরিয়া, ওই এরিয়ার প্লেনে আমার ফোর্সের কম্পোনেন্ট আসবে, একটা এক্স একটা ওয়াই, দুইটা
পারপেন্ডিকুলার এক্সিসে। এইটা হচ্ছে গিয়ে এই নিয়ে আমাদের 3 ডাইমেনশনাল এক্সিস তৈরি হচ্ছে, কোঅর্ডিনেট সিস্টেম তৈরি হচ্ছে। তো এই যে যেগুলো আমার অ্যালং দ্য প্লেন এই ফোর্সের যে কম্পোনেন্ট তৈরি হলো এগুলো শিয়ার, আর পারপেন্ডিকুলার যেটা সেটা হচ্ছে নর্মাল ফোর্স। এখন এইটা এই যে এই এরিয়াটা যদি খুব ছোট হয়, একটা পয়েন্টের মতো হয়, তখন এই ফোর্সের এই কম্পোনেন্টগুলোকে এগুলোকেই আমরা তখন বলি স্ট্রেস ইন্টেন্সিটিগুলোকে। আহ, আমরা যদি দেখি ওরকম একটা ছোট্ট এরিয়ার ডেল ডেল এ, ইনফিনিটসিমাল এরিয়া, ছোট্ট একটা এরিয়া আমরা এখান থেকে নিয়ে যদি সেইটার উপর যে এই যে ফোর্সের কম্পোনেন্ট গুলো দেখতে পাই, সেগুলোকে আমরা যদি এক্স ওয়াই জেড এ, ওয়েন ডেল্টা এ যখন খুব ছোট হবে তখন এগুলোকে আমরা স্ট্রেস বলবো। এই নর্মাল কম্পোনেন্টটা মানে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এইটাকে আমরা বলি নর্মাল স্ট্রেস। আর অ্যালং দ্য প্লেন যে কম্পোনেন্ট গুলো এগুলোকে আমরা বলি শিয়ার স্ট্রেস। সো বাই ডেফিনিশন হচ্ছে নর্মাল স্ট্রেস হচ্ছে গিয়ে আমাদের এই যে নর্মাল কম্পোনেন্ট ডেল্টা এফ জেড যেটা হলো এখানে, ডেল্টা এফ জেড ডিভাইডেড বাই ডেল্টা এ, এটা হচ্ছে স্ট্রেস। কিন্তু একটা পয়েন্টে এই ডেল্টা এ যদি ছোট হয়ে যায় অনেক, তখন একটা পয়েন্টে যখন চলে যায় তখন অ্যাকচুয়ালি এটাকে আমরা স্ট্রেস বলি। এটা হচ্ছে যখন আমরা নর্মাল স্ট্রেসটা লিখি, মানে আমাদের এরিয়া যেটা নিলাম তার পারপেন্ডিকুলার ডিরেকশনে, এটাকে তখন আমরা নর্মাল স্ট্রেস সিগমা দিয়ে এক্সপ্রেস করি। আর অ্যালং দ্য প্লেন যেগুলো সেগুলোকে আমরা শিয়ার স্ট্রেস বলি। এগুলো আমাদের এইভাবে একইভাবে ডেল্টা এফ এক্স divided by delta A, when limit delta A tends to 0, then it becomes stress. এটাকে আমরা shear stress কে টাউ দিয়ে এক্সপ্রেস করি। টাউ জেড এক্স, জেড এক্স মানে এই প্লেনটা, এই প্লেনটার পারপেন্ডিকুলার ডিরেকশন হচ্ছে জেড, এই জন্য এই প্লেনটাকে আমরা বলি জেড প্লেন। একটা প্লেনকে আমরা ডিফাইন করি তার perpendicular direction দিয়ে, normal direction. So এই প্লেনটার perpendicular direction is z, so we call it z plane. So z plane এ আমার stress and এটা shear stress along the plane, কিন্তু কোন দিকে প্লেনের x direction এ, so we call it the tau zx. z plane এ x direction এ stress, shear stress, এইভাবে আমরা ডিফাইন করি। আর এটা y direction এ। সো দ্যাটস ইট। এরকম আমাদের যে কোনো প্লেনে আমাদের পারপেন্ডিকুলার ডিরেকশন, অ্যান্ড এটা যদি ওয়াই প্লেন হয় যেটার পারপেন্ডিকুলার ডিরেকশন হচ্ছে ওয়াই, তখন ওয়াই এর দিকে স্ট্রেসটা হবে নর্মাল, সিগমা দিয়ে এক্সপ্রেস করব নর্মাল স্ট্রেস। আর এগুলো হচ্ছে শিয়ার স্ট্রেস, নর্মাল এক্স এর দিকে নর্মাল স্ট্রেস, অ্যান্ড সেখানে জেড আর ওয়াই এর দিকে শিয়ার স্ট্রেস অ্যান্ড সো অন। সো আমাদের যে কোনো একটা এরকম ভাবে আমি যদি কিউব কেটে নিই ভিতরে, সেখানে আমাদের প্রত্যেক প্লেনে আমাদের জেড প্লেনে সিগমা জেড অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই এর দিকে শিয়ার স্ট্রেস, ওয়াই প্লেনে নর্মাল সিগমা ওয়াই অ্যান্ড জেড অ্যান্ড ওয়াই এর দিকে শিয়ার স্ট্রেস, এক্স প্লেনে সিগমা এক্স অ্যান্ড জেড আর ওয়াই এর দিকে আমাদের শিয়ার স্ট্রেস। এইভাবে প্রত্যেকটা প্লেনে, 6টা প্লেনেই আমরা স্ট্রেস দেখতে পাবো। ওকে, এখন আমরা শুধুমাত্র এখন নর্মাল স্ট্রেস নিয়ে একটু কথা বলি। নর্মাল স্ট্রেস যেটা আসে, নর্মাল স্ট্রেসের মধ্যে বেসিক্যালি এক্সিয়াল ফোর্সের জন্য আমাদের শুধু নর্মাল স্ট্রেস আসে। আমরা কেটে ফেলে যেটা অ্যালং দ্য লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস যে ফোর্স আসে সেটাকে আমরা এক্সিয়াল ফোর্স বলি। সো এই এক্সিয়াল ফোর্সের জন্য আমি যদি ভিতরে কেটে ফেলি, কেটে ফেললে এরকম শুধুমাত্র নর্মাল স্ট্রেস আসে, কোনো শিয়ার স্ট্রেস আসে না। এখানে একটা ডেল্টা এরিয়ার উপর শুধুমাত্র পারপেন্ডিকুলার টু দ্যাট এরিয়া ফোর্স আসে আমাদের। তো এইটা সিগমা আমরা যদি বলি, এই সিগমাটা হচ্ছে গিয়ে আমাদের একটা পয়েন্টের স্ট্রেস, এটাকে পুরাটাকে ইন্টিগ্রেট করলে আমি টোটাল নর্মাল ফোর্সটা পাবো, এক্সিয়াল ফোর্সটা পাবো। সো যেটা বললাম আমাদের প্রত্যেকটা পয়েন্টে যে স্ট্রেস আছে সেটা এই পুরা টোটাল এরিয়ার উপর ইন্টিগ্রেট যদি করি, উই গেট দ্য টোটাল শিয়ার স্ট্রেস। নাও ইফ দ্য সিগমা ইজ কনস্ট্যান্ট, মানে হচ্ছে আমরা যদি ধরে নিই যে প্রত্যেকটা পয়েন্টে একই স্ট্রেস, তখন আমরা এটাকে জাস্ট এক্সপ্রেস করতে পারি সিগমা ইন্টু এরিয়া। তখন আমার যে এই সিগমাটা হচ্ছে টোটাল ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। যদি আমি ধরে নিই যে সব জায়গায় একই স্ট্রেস কাজ করতেছে,
তো এইটাকে আমরা বলি এভারেজ নর্মাল স্ট্রেস। নর্মালি আমরা এক্সিয়াল ফোর্সের জন্য এই ধরে নিই আমাদের সব জায়গায় একই স্ট্রেস কাজ করতেছে, আর আমরা এভারেজ নর্মাল স্ট্রেসটা বের করি। আচ্ছা, আহ, আমাদের যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে, আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন সবসময় ফোর্সের ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাপ্লাই করি। সো আমার যদি এরকম স্ট্রেস থাকে আমাদের এই দুই ডিরেকশনে, আমাদের এইটা যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশন সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু জিরো করবো, আমরা সবসময় এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে নিব। ফর এক্সাম্পল, এদিকে সিগমা এদিকে সিগমা প্রাইম, কিন্তু দুই দিকে ডেল্টা এ এরিয়া। তো আমাদের যদি আর কোনো কিছু না থাকে, সামেশন অফ এফ ওয়াই করলে আসলে পাবো সিগমা ইজ ইকুয়াল টু সিগমা প্রাইম। তার মানে আমাদের দুইটা অপোজিট ডিরেকশনে সবসময় একই স্ট্রেস ডেভেলপ করে। তো আমরা একটু আগে যে দেখতেছিলাম এখানে, এইখানে একটা সিগমা জেড দেখতেছিলাম, এখানে নিচের দিকে দেওয়া নাই, ওইটাও আসলে সিগমা জেড। এটা সিগমা ওয়াই, উল্টা দিকে সিগমা ওয়াই। এখানে সিগমা এক্স, উল্টা দিকে সিগমা এক্স। অপোজিট ফেসে সবসময় একই স্ট্রেস ডেভেলপ করে। আচ্ছা, এখন আমাদের এই যে এক্সিয়াল ফোর্স দুই রকম হতে পারে। একটা হচ্ছে টেনশন, যেটার এফেক্ট হচ্ছে কোনো কিছু লম্বা হয়ে যাওয়া, ইলংগেটেড হওয়া। আর একটা হচ্ছে কম্প্রেশন, যেটার এফেক্ট হচ্ছে কোনো কিছু শর্টেন্ড হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া। আমরা কিভাবে চিনতে পারি? যখন এই অ্যারোহেডটা এই সেকশন থেকে দূরে, অ্যাওয়ে ফ্রম দ্য সেকশন হয়, তখন সেটা টেনশন। When the arrowhead is away from the section, this is tension. When the arrowhead is toward the section, then this is compression. সো এইটা আমাদের টেনশন, তার জন্য যে স্ট্রেসটা আসে সেটাকে আমরা বলি টেনসাইল স্ট্রেস। আর এইটা হচ্ছে কম্প্রেশন, এটার জন্য যে স্ট্রেসটা আসে সেটাকে আমরা বলি কম্প্রেসিভ স্ট্রেস। স্ট্রেসেও আমাদের যখন অ্যাওয়ে ফ্রম দ্য সেকশন হয়, অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস হয়, সেটা টেনসাইল স্ট্রেস। যখন টুয়ার্ড দ্য সারফেস হয়, তখন সেটা কম্প্রেসিভ স্ট্রেস। আমরা যদি একটা প্রবলেম দেখি, এক্সিয়াল ফোর্স স্যার ক্যালকুলেশন অ্যান্ড স্ট্রেস বের করা, আমাদের সাপোজ এরকম আছে, দেখি তো লেফট সাইডে কত ফোর্স টোটাল, রাইট সাইডে কত ফোর্স। লেফট সাইডে হচ্ছে 12 প্লাস 9, তাহলে কত হলো? 21 কিলোনিউটন। রাইট 12, তাই না? 21 কিলোনিউটন, 26 হওয়ার কথা। ও না, ভুল বলছি। এটা হচ্ছে 9 প্লাস 9, 18। এখানে হচ্ছে 18 প্লাস 12, 30 কিলোনিউটন। এখানে 22 প্লাস 8, 4 প্লাস 4, 8। তার মানে এখানে হচ্ছে 30 কিলোনিউটন। সো লেফট সাইডে যতটা, রাইট সাইডে তত ফোর্স, তার মানে এটা ইকুইলিব্রিয়ামে আছে। এখন আমরা ইন্টারনালি কোথায় কত ইন্টারনাল এক্সিয়াল ফোর্স তৈরি হচ্ছে সেটা যদি দেখি, আমাদের সেকশন নিয়ে নিয়ে চিন্তা করলে, এখানে কেটে ফেলে আমি যদি দেখি, আমি যদি এখানে কেটে ফেলি, কেটে ফেলে ফ্রি বডি ডায়াগ্রাম, লেফট সাইডের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, আমার এখানে শুধু 12 কিলোনিউটন। তার মানে আমাদের এখানে ইন্টারনাল ফোর্স তৈরি হবে 12 কিলোনিউটন। অ্যান্ড দি অ্যারোহেড ইজ অ্যাওয়ে ফ্রম দ্য সেকশন, সো দিস ইজ টেনসাইল টেনশন। সিমিলারলি আমি যদি এখানে কেটে ফেলি, কেটে ফেলে যদি আমি লেফট সাইড কনসিডার করি, লেফট সাইড কনসিডার করি, আমাদের এইখানে আমাদের 9 প্লাস 9, এখানে একটা 18 কিলোনিউটন আছে। আর এই পাশে হচ্ছে গিয়ে আমাদের 12 কিলোনিউটন। সো টোটাল এখানে আমাদের টেনশন আছে হচ্ছে গিয়ে 30 কিলোনিউটন। ওকে, তো এই জায়গায় এখানে হচ্ছে আমাদের 12 কিলোনিউটন হচ্ছে গিয়ে ইন্টারনাল ফোর্স, এখানে হচ্ছে আমাদের 30 কিলোনিউটন ইন্টারনাল ফোর্স। সিমিলারলি আমাদের যদি এখানে কাটি, কেটে যদি রাইট সাইডের ফ্রি বডি ডায়াগ্রাম চিন্তা করি, তাহলে আমাদের এখানে 22 কিলোনিউটন, তাহলে এখানে আমাদের 22 কিলোনিউটন। তার মানে এগেইন অ্যাওয়ে ফ্রম দ্য সেকশন, এটাও টেনশন 22 কিলোনিউটন। এখানে আমাদের ইন্টারনাল ফোর্স হচ্ছে 22 কিলোনিউটন। ওকে, সো তখন আমরা
এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম প্লট করে ফেলতে পারি। আমরা এটাকে যদি ডায়াগ্রাম প্লট করি তাহলে আমি পাবো হচ্ছে এখানে 12 কিলো নিউটন, তারপর 30 কিলো নিউটন এখানে, তারপর এখানে হচ্ছে 22 কিলো নিউটন। এরকম আমরা এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম প্লট করে ফেলতে পারি, সবই টেনশন 12, 30 অ্যান্ড 22। সো এখানে ম্যাক্সিমাম হচ্ছে 30 কিলো নিউটন। তা 30 কিলো নিউটনের জন্য স্ট্রেস বের করতে পারি, বা প্রত্যেকটা জায়গায় আমাদের স্ট্রেস কত সেটা বের করতে পারি। আচ্ছা, তো এখানে আমাদের আমি একটু আগে যেটা দেখালাম সেকশন নিয়ে নিয়ে এখানে এখানে কেটে এইটার সেকশন নিয়ে আমি এ বি এর মধ্যে ফোর্স 12 কিলো নিউটন পাচ্ছি। এখানে যেখানেই কাটি না কেন এখানে সব জায়গায় আমার ইন্টারনাল ফোর্স হবে 12 কিলো নিউটন। বিসি এর মধ্যে 30 কিলো নিউটন, সিডি এর মধ্যে 22 কিলো নিউটন। এখানে লেফট সাইড দিয়ে করছে, আমি রাইট সাইড দিয়ে করছি, একই পাবো। এখানে কেটে লেফট সাইড নিচ্ছে ওরা, আমি রাইট সাইড দিয়ে দেখাচ্ছিলাম, একই পাবো, যে কোনো একটা সাইড নিলেই হয়। সো তখন আমরা এই যে যেটা আমি দেখালাম এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ড্র করতে পারি। এখানে আমি দেখতে পাচ্ছি বিসি তে আমাদের ম্যাক্সিমাম ইন্টারনাল ফোর্স এক্সিয়াল ফোর্স 30 কিলো নিউটন টেনশন। সো আমি এখন স্ট্রেস বের করে ফেলতে পারি। আই নিড ক্রস সেকশন। এইটা ক্রস সেকশন এখানে কি দেওয়া ছিল? এইটা দেওয়া ছিল 35 মিলিমিটার্স, অ্যান্ড উইথটা জানা দরকার আমার। উইথ যদি ইফ আই নো দ্য উইথ আই ক্যান ক্যালকুলেট। এই যে উইথ দেওয়া আছে হচ্ছে 10 মিলিমিটার্স। সো আমার এইখানে 30 কিলো নিউটন, এইটা কাজ করতেছে আমার এইখানে। এইটা হচ্ছে 35 মিলিমিটার্স আর উইথ দেওয়া আছে 10 মিলিমিটার্স। সো আমার এইরকম একটা সেকশনে কাজ করতেছে। তাইলে আমার সিগমা, ওইটা ছিল বিসি তে আমার 30 কিলো নিউটন ফোর্স, আমাদের ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। এরিয়া হচ্ছে এখানে 35 × 10 মিলিমিটার্স। আমি যদি মিটারে নিই তাহলে 0.35 মিটার্স, না 0.035 মিটার্স and into 0.01 মিটার্স। আর 30 কিলো নিউটন, এটাকে নিউটনে নিলে 30,000। সো তাহলে এটা আসছে এত নিউটন পার মিটার স্কোয়ার, যেটা আর একটা নাম হচ্ছে প্যাসকেল। তাহলে 3000, 30,000 ডিভাইডেড বাই এখানে যা আসে আর কি 0.00 কটা, এক দুই, হুম, এখানে যত আসে আর কি 0.0035 আর কি, যেটা আসবে এত প্যাসকেল। হুম, এইটাকে এখন 1000 দিয়ে আমরা যদি ডিভাইড করি তখন আমাদের পাবো কিলো প্যাসকেল। 10⁶ দিয়ে ডিভাইড করলে মেগা প্যাসকেল পাবো। এটা হচ্ছে আমাদের স্ট্রেস, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। সো যেটা দেখালাম আমাদের বিসির মধ্যে ফোর্স 30 কিলো নিউটন, এরিয়া হচ্ছে আমাদের এই যে এইটা ইন্টু এইটা, টোটাল এই এরিয়াটা, এরিয়াতে এই 30 কিলো নিউটনটাকে আমরা এরিয়ার মধ্যে ভাগ করে দিলাম। তাইলে দিস ইজ দ্য স্ট্রেস। এটা ওইভাবে বসালে 85.7 ইন্টু 10⁶ আসে। 10⁶টাকে এম এর মধ্যে, মেগা মধ্যে না হলো মেগা প্যাসকেল। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। দিস ইজ দি আইডিয়া অফ স্ট্রেস। আমরা আর একটা প্রবলেম যদি দেখি এখানে, আমাদের আমাদের 80 কেজি ল্যাম্প, এই ল্যাম্প এখানে একটা ঝুলতেছে যেটার ওয়েট হচ্ছে 80 কেজি। এটাকে জি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা নিউটনে পাবো। হুম, 9.81 দিয়ে মাল্টিপ্লাই করলে। এখন কোশ্চেন হচ্ছে এ বি আর বিসি তে এই দুইটা রডে আমাদের ডায়ামিটার দেওয়া আছে, স্ট্রেস কত এখানে, এটা স্ট্রেস কত হবে, এটা স্ট্রেস কত হবে। সো বেসিক্যালি আমাদের এটা হচ্ছে এরকম একটা ফোর্স সিস্টেম। এটা 80 কেজি, 80 × 9.81 নিউটন যত হলো। এখন আমাদের এইটার অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রিজ, এইটা স্লোপ দেওয়া আছে এইদিকে 3, এদিকে 4, এটা 5। তো আমাদের একটা কম্পোনেন্ট নিতে হবে, সামশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, সামশন অফ এফ ওয়াই ইকুয়াল 0 করে আমরা এই দুইটা ফোর্স পেয়ে যাব।
once we know the force divided by এটা এগুলার তো সার্কেল, এগুলা ক্রস সেকশন হচ্ছে সার্কেল, এই সার্কেল গুলার ডায়ামিটার আমাদের জানা, সো পাই আর স্কোয়ার হচ্ছে গিয়ে এরিয়া, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া করে আমরা স্ট্রেস বের করে ফেলতে পারি। সো আমাদের যেটা দেখালাম, এত নিউটন আমাদের ফোর্স, আর হচ্ছে গিয়ে আমাদের এই দুইটা আননোন, স্লোপ জানা আছে। সো আমরা সামেশন অফ এফ এক্স ইকুয়াল 0, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 করে আমরা এই দুইটা বের করে ফেলতে পারি। যখন এই দুইটা পেয়ে যাই তাহলে জাস্ট ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া পাই আর স্কোয়ার করলে আমরা স্ট্রেস পেয়ে যাই। দ্যাটস ইট। এইভাবে আমরা স্ট্রেস বের করতে পারি। এখানে আর একটা প্রবলেম, এখানে হচ্ছে গিয়ে এটা ডেন্সিটি দেওয়া আছে, এটা ডেন্সিটি দেওয়া আছে 490 পাউন্ডস পার সিএফটি। এখন এখানে আমাদের টোটাল এই যে জায়গাটায় আমাদের বিয়ারিং প্রেশারটা কত হচ্ছে, এটা টোটাল ওয়েট যেটা হবে, ডেন্সিটি টু টোটাল ভলিউম করলে আমরা এখানে টোটাল ওয়েটটা পাবো। ওয়েট করে ওই ওয়েটটা এই এরিয়ার উপর ডিস্ট্রিবিউটেড, এই এরিয়া দিয়ে ডিভাইড করলে আমরা এইখানে যে আমার প্রেশার সেটা। এখন ওই জায়গায় না করে আমি যদি আর একটু উপরে কাটি, এই জায়গাটা কাটি 75.75 ফিট উপরে, তো তখনও একই ব্যাপার, তখন এই উপরের সিলিন্ডারের ভলিউম ইন্টু ডেন্সিটি করে এইটুকুর উপরের পার্টটুকুর ওয়েট বের করে যে ফোর্সটা আসবে সেটাকে এরিয়া দিয়ে ডিভাইড করলে আমরা আহ, এইখানকার স্ট্রেসটা পাবো। হুম। সো সেটা ওখানে করে দেওয়া আছে। সো যেটা আমি বললাম যে টোটাল ওয়েট যেটা কাজ করবে সেটা এখানে নর্মাল কম্প্রেসিভ ফোর্স হিসাবে আসবে। এটা হচ্ছে অ্যারোহেড টুয়ার্ড দ্য সেকশন। সো এটা সামেশন এফ জেড করলে ওইটাই, এই এন ইজ ইকুয়াল টু ওয়েট আমাদের আসবে। তাহলে সেই ডেন্সিটি ইন্টু ভলিউম করলে, সিলিন্ডারের ভলিউম করলে আমরা নর্মাল ফোর্স পাবো, সেটা ফোর্স ডিভাইডেড বাই এরিয়া করলে প্রেশার পাবো। আবার আমি যদি 0.75 ফিট উপরে করি সেখানে আবার উপরেরটার ওয়েট দিয়ে আমরা বের করতে পারবো। আচ্ছা, এগুলোর আর দরকার নাই, এগুলো আমরা স্কিপ করি। আমি ওই প্রথম তিনটা যে এক্সাম্পল দেখালাম ওগুলো দেখো। কারণ শিয়ারের ক্ষেত্রে, শিয়ারের জন্য আসি। শিয়ার স্ট্রেস, আমাদের শিয়ার স্ট্রেস কেমন, এখানে যেমন সে দুইটা প্লেট, এই প্লেটটা আর এই প্লেটটা, এই দুইটা প্লেট এখানে সাপোজ ওয়েল্ড করা আছে, ওয়েল্ডেড অবস্থায় আছে। এখন এরকম আমার দুইটা ফোর্স যদি আসে, দুইটা প্লেট হরাইজন্টালি মুভ করতে চায়, তখন এই ওয়েল্ডিং এ আমাদের এই যে এই জায়গাটা, এই টোটাল ওয়েল্ড না, ধরো গ্লু করা আছে, এইখানে আমাদের গ্লু করা আছে, এই গ্লুয়ের এই জায়গাটা আমাদের কত স্ট্রেস আসবে। তো সিন্স দিস ইজ অ্যালং দ্য প্লেন, এটা শিয়ার স্ট্রেস প্রবলেম, এটাকে আমরা বলি ডিরেক্ট শিয়ার স্ট্রেস। সো আমাদের এখানে আমরা যদি দেখি সিচুয়েশনটা, এইটাকে আমরা বলি এইখানে যে এইটাকে আমরা বলি সিঙ্গেল শেয়ার কেস। আর যখন আমাদের দুইটা এরকম প্লেন থাকবে, এখানে যেমন একটা প্লেটের উপরে আর একটা প্লেট, নিচে আর একটা প্লেট, তখন হচ্ছে আমাদের এই দুইটা প্লেনে এই ফোর্সটা নিচ্ছে, এই ফোর্সটাকে, এই ফোর্সটা দুইটা প্লেন শেয়ার করে নিচ্ছে, তখন এটাকে আমরা বলি ডাবল শেয়ার। এরকম আরো হতে পারে, ট্রিপল শেয়ার, এরকম যতগুলা প্লেন হবে, শেয়ার যেটা প্লেনে ভাগ করে নেয় তত শেয়ার কেস হবে। হুম। এখন আমাদের এই সিঙ্গেল শেয়ার কেসে এই টোটাল যে ফোর্সটা, এই পি ফোর্স, এখানে এই প্লেনে সে শেয়ার ফোর্স হিসাবে নেয়। আবার এই ডবল শেয়ারে আমাদের উপরে হাফ শেয়ার ফোর্স নেয়, নিচে এই পি বাই টু, এগুলো শেয়ার ফোর্স। সো সিঙ্গেল শেয়ার কেসে এই পিটাই শেয়ার ফোর্স হয়, ডাবল শেয়ার কেসে যে পি আসতেছে তার হাফ হচ্ছে কি এক একটা প্লেনে শেয়ার ফোর্স হয়। সো দিস ইজ দ্য কেস। অ্যান্ড দেন আমাদের এই যে শিয়ার ফোর্স ডিভাইডেড বাই এরিয়া হচ্ছে শিয়ার স্ট্রেস। সিঙ্গেল শিয়ারে এই ভিটা হচ্ছে হয়ে যাবে পি, ডাবল শিয়ারে এই ভিটা হবে পি বাই টু। ওকে।
আচ্ছা, শিয়ার স্ট্রেসের ইকুইলিব্রিয়াম কন্ডিশন যদি দেখি তাহলে ইন্টারেস্টিং এটা। আর ডিটেল ডেরিভেশনে আমি যাচ্ছি না, আমি একবারে দেখাই দিই। শিয়ার স্ট্রেস কোনো একটা প্লেনে যদি আমার টাও শিয়ার তৈরি হয়, তাহলে আমাদের অন্যান্য প্লেনে অটোমেটিক্যালি এরকম আমাদের, আমি একটা একটু এক্সপ্লেইন করে বলি। আমাদের সাপোজ আমাদের এই টাও শিয়ারটা তৈরি হলো এই প্লেনে, তাইলে তার অপোজিট প্লেনে ইকুয়াল অ্যান্ড অপোজিট টাও শিয়ার তৈরি হবে। যখন এই দুইটা মিলে একটা এই ধরনের কাপল তৈরি করে, যেখানে রোটেশনটা এরকম রোটেশন হতে চায়, এইভাবে এটা ঘুরে যেতে চায়, তখন এইটাকে রেজিস্ট করার জন্য উল্টা কাপল এই রকম, তখন আমাদের উল্টা কাপল যাতে আসতে পারে, এইরকম কাপল আসতে পারে, ভাবে আমার এইটা ডাউনওয়ার্ড এইটা আপওয়ার্ড, এই দুই সারফেসে শিয়ার স্ট্রেস তৈরি হয় অ্যান্ড ইকুয়াল, এগুলোও টাও। সো আমার একটা প্লেনে শিয়ার স্ট্রেস জানলে আমি অটোমেটিক্যালি অন্যান্য প্লেনে কি শিয়ার স্ট্রেস তৈরি হয় সেটা আমি জানতে পারি। সো এটা হচ্ছে শিয়ার স্ট্রেস। আমাদের যে কোনো প্লেনে যদি আমার ভার্টিক্যাল প্লেনে শিয়ার স্ট্রেস তৈরি হয়, তখন আমার হরাইজন্টালিও একটা শিয়ার স্ট্রেস আসে, বা অন্যভাবে হরাইজন্টাল একটা শিয়ার স্ট্রেস ডেভেলপ করলে ভার্টিক্যালিও একটা শিয়ার স্ট্রেস আসে। আমরা এটার একটা প্রবলেম দেখি। সো ধরো এরকম একটা বিম আছে, বিমটা এই দিক দিয়ে এইভাবে কানেক্টেড, আর এইখানে হচ্ছে যে এরকম পিন দিয়ে কানেক্টেড। তো এইখানে আমরা যদি দেখি, এখানে হচ্ছে যে এখানে যে ফোর্স আসবে এই বিমের উপর, এই বিমের যে ফোর্স আসবে, এই ফোর্সটাকে এইখানে, সরি, এই ফোর্সটাকে এখানে যে হিঞ্জটা নিচ্ছে, এই হিঞ্জে এখানে ফোর্স আসতেছে, এই ফোর্সটা এই ভিতরে যে একটা পিন আছে, পিনে দুইটা প্লেনে পিনটা এরকম আছে, পিনটা এরকম একটা লম্বা পিন আছে এখানে, এই পিনটা এরকম, এর মধ্যে এই যে এইটার একটা পার্ট এখানে ঢুকে গেছে এরকম। তখন এইটা যখন এটা টান দিক বা পড়ে যাক, যেরকম ভাবে ফোর্স আসুক এটার উপর, এখানে যে ফোর্সটা আসবে এই ফোর্সটা ওখানে পিনে দুইটা প্লেন নেবে। এই এক কালার দি, এই একটা প্লেন নিবে, এই একটা প্লেন নিবে, সো দিস ইজ ডাবল শেয়ার কেস। আর এখানে এটা এরকম ভাবে আছে, যেখানে এই যে কেবলটা শুধু এক সাইডে আছে, আর এক সাইডে এই বিমটা এরকম ক্রস সেকশন টি এর মতো করে আছে, এই মাথাটা এখানে কাটা, এখানে এরকম ভাবে আছে, এখানে একটা বোল্ট দিয়ে এটা কানেক্টেড। সো এইখানে হচ্ছে গিয়ে একটা প্লেনে, এখানে এটা এই একটা প্লেনে এই ফোর্সটাকে নিচ্ছে, এইদিকে যে ফোর্স আসতেছে এখানে সে একটা প্লেনে নিচ্ছে, এখানে একটা প্লেনে নিচ্ছে। সো দিস ইজ সিঙ্গেল শিয়ার কেস। এটা ডাবল শিয়ার কেস, এটা ডাবল শিয়ার কেস, এটা সিঙ্গেল শিয়ার কেস। আর আমাদের কাজ হচ্ছে এই লোডের জন্য এই বিমের উপর এখানে যে রিয়াকশনগুলো আসবে, সেখান থেকে এই বোল্টগুলোতে, এখানে বোল্টগুলো ডায়ামিটার দেওয়া আছে 20 মিলিমিটার, এতে বিতে 30 মিলিমিটার, এই বোল্টগুলোতে আমাদের কি স্ট্রেস আসে সেটা, শিয়ার স্ট্রেস যেটা আসে সেটা বের করতে হবে। সো ফার্স্টে আমরা এই বিমটাকে আমরা সলভ করি। বিমের উপর হচ্ছে আমাদের 30 কিলো নিউটন ফোর্স আছে, আর এখানে আমাদের এই যে হিঞ্জের জন্য এখানে দুইটা রিয়াকশন আসবে, উই ডোন্ট নো ডিরেকশন কি। আর এইটা যেহেতু কেবল দিয়ে টানা, এখানে আমাদের ঠিক একটা রিয়াকশন আসবে এরকম। সো আমাদের তিনটা আননোন, এই তিনটা আননোন সামেশন এফ এক্স, সামেশন এফ ওয়াই অ্যান্ড সামেশন এম ইকুয়াল 0 করে এই তিনটা আননোন আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। সো ফর এক্সাম্পল এই যে যেটা দেখালাম, ফোর্সগুলো রিয়াকশনগুলো এরকম আসবে, আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশনগুলো যদি অ্যাপ্লাই করলে আমি ফোর্সগুলো বের করে ফেলতে পারি, এটা। তো ওয়ান্স উই নো দ্য ফোর্সেস, তখন আমরা শিয়ার, আমার বোল্টের শিয়ার স্ট্রেস বের করতে পারবো। এখানে আমাদের দুইটা এরকম পারপেন্ডিকুলার ডিরেকশনের ফোর্স, এদের একটা রেজাল্টেন্ট আছে, সেই রেজাল্টেন্টটাই বোল্টে আসবে, আর এখানে এই ফোর্সটাই আমাদের ওই বোল্টে আসবে।
সো এক্স আর এ ওয়াই যেটা তৈরি হলো এদের রেজাল্টেন্ট হচ্ছে পিথাগোরাস দিয়ে আমরা রেজাল্টেন্ট বের করলাম। এইটাই এই বোল্টের মধ্যে এই যে ফোর্সটা, এই ফোর্সটাই হচ্ছে এই এই দুইটা রেজাল্টেন্ট যেটা পেলাম এ এক্স আর এ ওয়াই, এই রেজাল্টেন্টটাই এখানে আসবে। তখন এইটা ডাবল শিয়ার যেহেতু হবে, এই ফোর্সটাকে অর্ধেক করলে এতে আমরা শিয়ার পাবো ভি, ভি এ। সো এখানে এই যে এটা দুইটা প্লেনে যেহেতু কেটে যাবে, তো ইচ প্লেন এই যে ফোর্সটা তার অর্ধেক হবে ভিএ। সো ভিএ উইল বি এফ এ ডিভাইডেড বাই টু। এখন এইটাকে এই বোল্টের ক্রস সেকশনাল এরিয়া দিয়ে, এই যে বোল্টের যে ক্রস সেকশনাল এরিয়া, এইটা দিয়ে ডিভাইড করলে আমরা শিয়ার স্ট্রেস পাবো। আর এই পাশে, এই পাশে আমাদের জিনিসটা এরকম, একটা প্লেনে এটা কাটা যাচ্ছে। সো এই ফোর্সটাই হচ্ছে ভিবি হবে, সিঙ্গেল শিয়ার কেস। সো ভিবি ইজ এফ বি ইজ ভিবি। এইটাকে এইটার বোল্টের এরিয়া দিয়ে ডিভাইড করলেই আমরা স্ট্রেস পাবো। সো ভিএ যেটা পাচ্ছি সেটাকে এইটার বোল্টের যে এরিয়া পাই আর স্কোয়ার করে আমরা ডিভাইড করলে আমরা শিয়ার স্ট্রেস পাবো ওই বোল্টে। আর বিতে যেটা, বিতে আমাদের করেসপন্ডিং এরিয়া দিয়ে ডিভাইড করলে আমরা বি এর শিয়ার স্ট্রেস পাবো। সো আমরা শিয়ার স্ট্রেসের একটা এক্সাম্পল দেখলাম। আচ্ছা, এগুলো দরকার নাই, আমি স্কিপ করি। এটাও আমি স্কিপ করি। আমরা মোটামুটি এক্সিয়াল স্ট্রেস, মানে নর্মাল স্ট্রেস অ্যান্ড শিয়ার স্ট্রেস দেখে ফেলছি, এগুলো আর দরকার নাই। এখানে তোমাদের ডিজাইন কনসেপ্টের কথা বলে নাই, সো এগুলো স্কিপ করব। আর এখান থেকে আর তেমন কিছু দেখব না। তো তোমাদের, সো এগুলো দেখব না আর। তাইলে আমরা এখানে তোমাদের যে প্রবলেম দেখালাম, তাহলে আমি পরেরগুলো বাদ দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমি তোমাদের যে প্রবলেম দেখালাম হচ্ছে গিয়ে এইটা এক্সাম্পল 1.5, এক্সাম্পল 1.6, 1.7, 1.8টা বাদ দিয়ে দিব। অ্যান্ড এখানে শেয়ারের জন্য দেখালাম আমি 1.9। সো দ্যাটস ইট, এটা দিয়ে স্ট্রেস তোমাদের বুঝালাম। এরপরে আসে স্ট্রেইন। স্ট্রেইনের কনসেপ্ট একটু তোমাদের দেখাই। স্ট্রেইন হচ্ছে এই যে ফোর্স অ্যাপ্লাই করি আমরা, ফোর্সের জন্য আমাদের, ফোর্সের জন্য স্ট্রেস ডেভেলপ করতেছে, কিন্তু এটার ফিজিক্যাল এফেক্ট আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যদি এরকম যেভাবে টেনশন অ্যাপ্লাই করি তাইলে আমাদের কোনো কিছু লম্বা হয়ে যায়। বা কম্প্রেশন অ্যাপ্লাই করলে, এটা অরিজিনাল লেন্থ যদি এল নট হয় এটা লম্বা হয়ে সেল হলো। বা কম্প্রেশন অ্যাপ্লাই করলে কোনো কিছু শর্টেন্ড হয়ে যায়। হুম। শিয়ার অ্যাপ্লাই করলে কোনো কিছু বেঁকে যায়। হ্যাঁ। সো এই ধরনের এফেক্টগুলো দেখি। এই যে কতটুকু লম্বা হয়ে গেল, এখন এইটা তো টোটালি সে আমার এল থেকে এল নট লম্বা হলো, তাহলে ইউনিট লেন্থ যদি হতে হতো তাহলে কতটুকু লম্বা হতো, বা প্রত্যেক ইউনিট লেন্থে কতটুকু লম্বা হয়ে হয়ে টোটাল এতখানি লম্বা হলো। সেই ইউনিট লেন্থে যতখানি লম্বা হয় সেটাকে আমরা বলি স্ট্রেইন। স্ট্রেইনের বাংলা হচ্ছে বিকৃতি। হুম। স্ট্রেসের বাংলা কি বলছি, পীড়ন। আর স্ট্রেইনের বাংলা হচ্ছে বিকৃতি। সো আমাদের এই স্ট্রেইন কতটুকু হয় সেটা আমরা বের করি এইভাবে, যে টোটাল যে ডিফর্মেশনটা এল মাইনাস এল নট, মানে হচ্ছে ডিফর্ম লেংথ মাইনাস অরিজিনাল লেংথ, এটাই ডিফর্মেশন। ডিফর্মেশন ডিভাইডেড বাই অরিজিনাল লেংথ ইজ স্ট্রেইন, এভারেজ স্ট্রেইন। আমরা প্রত্যেক পয়েন্টে ইনফ্যাক্ট স্ট্রেইন বের করতে পারি। তো সেটার মধ্যে যাচ্ছি না, আমরা যেহেতু এভারেজ স্ট্রেসটা শিখছি আমরা এখন এখানে এভারেজ স্ট্রেন নিয়ে আলাপ করবো। সো দিস ইজ কল্ড এভারেজ স্ট্রেন। তো এখন যদি আমাদের অ্যাকচুয়াল নর্মাল স্ট্রেনটা কি সেটা বুঝতে চাই, তাহলে হচ্ছে সে আমার
দুইটা খুব কাছাকাছি পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে অরিজিনালি ডিস্টেন্স ছিল ডেল্টা এস, ডিফর্মড হয়ে গেল ডিস্টেন্সটা ডেল্টা এস প্রাইম, তাইলে এখানে আমাদের স্ট্রেইনটা হচ্ছে ডেল্টা এস প্রাইম, মানে এই যে ডিফর্মেশনটা ডেল্টা এস প্রাইম মাইনাস ডেল্টা এস ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ ডেল্টা এস। কিন্তু এই দুইটা, এই ডেল্টা এসটা যদি একদম দুইটা পাশাপাশি হয়, ডেল্টা এস টেন্ডস টু জিরো, তখন আমরা সেটাকে স্ট্রেইন বলি, প্রত্যেকটা পয়েন্টে স্ট্রেইন। এই দুইটা পয়েন্ট অলমোস্ট একটা পয়েন্ট যদি হয়ে যায়, তখন সেটাকে ওই পয়েন্টে স্ট্রেইন বলি। আর এইটা একটু আগে যেটা শিখছি, এটা হচ্ছে এভারেজ নর্মাল স্ট্রেইন, আর এটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের স্ট্রেইন। এটা নর্মাল স্ট্রেইন, কারণ নর্মাল ফোর্সের জন্য যে স্ট্রেইনটা পাচ্ছি। একইভাবে শিয়ারে আমাদের বললাম যে বেঁকে যায়, এভাবে অ্যাঙ্গেলে চেঞ্জ হয়। আমাদের অরিজিনালি সে আমার 90 ডিগ্রি ছিল, যেই এক্স অ্যান্ড ওয়াই, সেইটা এখন বেঁকে, আমার এটা বেঁকে গেল হয়ে থিটা হলো, ডিফর্মড অ্যাঙ্গেল হলো থিটা। থিটা আবার উল্টা দিকে হয়ে থিটা বড় হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে। যদি ছোট হয় দেন এটা আমরা তখন ওইটাকে পজিটিভ স্ট্রেইন ধরি, বড় হলে নেগেটিভ স্ট্রেইন ধরি। আচ্ছা, তো আমাদের এই যে যে চেঞ্জটা হলো, দ্যাট ইজ পাই/2 মাইনাস, অরিজিনালি ছিল পাই/2, তার চেঞ্জ হয়ে হলো থিটা। তাহলে যে চেঞ্জটুকু যতটুকু হলো, এইটুকুই আমরা বলি শিয়ার স্ট্রেইন, গামা। শিয়ার স্ট্রেইন ইজ অ্যান অ্যাঙ্গেল। শিয়ার স্ট্রেসের জন্য যে স্ট্রেইনটা হয় সেটা হচ্ছে অ্যাঙ্গেল, শিয়ার স্ট্রেইন। এইটা এখানে পজিটিভ হতে পারে, নেগেটিভ, মানে এইটা থিটাটা পাই/2 এর চেয়ে বড় হয়ে যেতে পারে। এইটা হচ্ছে শিয়ার স্ট্রেনের ডেফিনিশন, হচ্ছে অরিজিনাল যেটা পাই/2, সেইটা কতটুকু ছোট হলো, দ্যাট ইজ শিয়ার স্ট্রেন। এটা যদি বড় হয়ে যায়, নেগেটিভ হবে। আচ্ছা, আমাদের স্ট্রেইনের এরকম আমাদের আগের মতো যে স্ট্রেস যেভাবে কিউব দিয়ে বুঝলাম, ওইভাবে যদি বুঝি, তাহলে আমাদের আহ, যেমন হচ্ছে কি বলে, আমাদের কোনো কিছু কতটুকু লম্বা হলো, এই যে এইটা, সাপোজ এটা কতটুকু লম্বা হলো, সেটা হচ্ছে এপসাইলন জেড, এইদিকে যে স্ট্রেইনটা হলো, ইন্টু +1 ইন্টু ডেল্টা জেড। এইটা হচ্ছে এত, অরিজিনালি যেটা ডেল্টা জেড ছিল, এটা লম্বা হয়ে নর্মাল স্ট্রেনের জন্য লম্বা হয়। সিম্পলি ওয়াই এর ডিরেকশনের জন্য এইটা হবে, জেড এর ডিরেকশন, এক্স ডিরেকশনে আমাদের এইটা হবে। এটা হচ্ছে কতটুকু লম্বা বা ছোট হলো। আর অ্যাঙ্গেল চেঞ্জ হলো যেটা, সেটা হচ্ছে গিয়ে এইটা আমাদের অরিজিনালি এক্স আর ওয়াই এর মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল, সেটা কতখানি চেঞ্জ হলো, পাই/2 ছিল অ্যাঙ্গেল, সেটা কতখানি চেঞ্জ হলো, সেটা হচ্ছে এই শিয়ার স্ট্রেন চেঞ্জ হয়ে এইটা হলো। সিমিলারলি এক্স অ্যান্ড জেড এর মধ্যে চেঞ্জটা এটা, ওয়াই অ্যান্ড জেড এর মধ্যে চেঞ্জটা এটা। এই যে এক্স অ্যান্ড জেড আর ওয়াই অ্যান্ড জেড এর মধ্যে অ্যাঙ্গেলের চেঞ্জ। তো স্ট্রেইন আমরা একদম একটা এলিমেন্টে যদি দেখি, এরকম আমরা সব ডিরেকশনে স্ট্রেইন দেখবো। ডিফর্ম লেংথ এগুলো, ডিফর্মড অ্যাঙ্গেল এগুলো, এনিওয়ে। আচ্ছা, আমরা একটা প্রবলেম দেখি স্ট্রেইনের। সাপোজ ডিটারমিন দি এভারেজ নর্মাল স্ট্রেনস ইন টু ওয়্যারস ইন দ্য ফিগার। আমার এই পয়েন্টটা এখানে ছিল এ, এইটা চলে গেল এখানে, এটা বাম দিকে 10 মিলিমিটার মুভ করলো, নিচের দিকে হচ্ছে গিয়ে 20 মিলিমিটার মুভ করলো। এখন এইটার এভারেজ নর্মাল স্ট্রেন এ বি আর এসিতে, আমার এই যে দুইটা ওয়্যার আছে, এই দুইটা ওয়্যারে আমাদের স্ট্রেইন কত হলো, তার মানে ওয়্যারের লেংথে কত চেঞ্জ আসলো। এ বি, আমার যে যে ওয়্যারটা আছে এ বি, এটার অরিজিনাল লেংথ কত? অরিজিনাল লেংথ হচ্ছে আমার হরাইজন্টালি 3 মিটার্স অ্যান্ড ভার্টিক্যালি 4 মিটার্স, হচ্ছে গিয়ে এটার দুইটা পয়েন্টের মধ্যে হচ্ছে গিয়ে ডিস্টেন্স। তাইলে এটার লেংথ হবে, পিথাগোরাস অ্যাপ্লাই করলেই পাবো, √3² + 4² মানে 5 মিটার্স। এটার অরিজিনাল লেংথ 5 মিটার্স। এখন যখন এটা এখানে সরে আসলো, তখন এই ওয়্যারটা হরাইজন্টালি 3 মিটার থেকে 10 মিলিমিটার কম যাবে। তার মানে এটার নতুন
এই হরাইজন্টাল ডাইমেনশনটা হবে আহ, কত 3 - 0.01, which is 2.99 meters, আর ভার্টিক্যালি এটা 20 মিলিমিটার বড় হবে, তাহলে এটা হবে 4.02 মিটার্স। তাহলে নতুন লেন্থ এই যে এই দুইটা দিয়ে পিথাগোরাস করবো, এটা হয়ে যাবে 2.99, আর এই দিকে হয়ে যাবে 4.02। তাহলে এই দুইটাকে স্কোয়ার করে রুট করলে নতুন লেন্থ পাবো। সো পুরানো নতুন লেন্থ মাইনাস পুরানো লেন্থ হচ্ছে ডিফরমেশন, ডিভাইডেড বাই পুরানো লেন্থ ইজ দ্য স্ট্রেইন। এইভাবে আমরা বের করে ফেলতে পারবো। সো আমরা যদি দেখি, অরিজিনালি দুইটা ওয়্যারই 5 মিটার লেন্থের ছিল, দুইটাই 3 মিটার হরাইজন্টালি আর ভার্টিক্যালি 4 মিটার, পয়েন্টগুলো এত ডিস্টেন্সে ছিল, তা লেন্থ গুলো ছিল 5 মিটার ওয়্যারের। এখন এ বির লেন্থ চেঞ্জ হয়ে এটার যে হরাইজন্টালি 3 মিটার ছিল ডিস্টেন্স, সেটা চেঞ্জ হয়ে গেল 10 মিলিমিটার কমলো, ভার্টিক্যালি 20 মিলিমিটার বাড়লো, তাহলে চেঞ্জ লেন্থ হলো, পিথাগোরাস করলে এটা আসে। সিমিলারলি এসির জন্য আমাদের লেফট সাইডে যাওয়াতে এটা লেন্থ বেড়ে গেছে, সো এখানে অ্যাড হচ্ছে, আর এই দিকেও তো বেড়ে গেছে, এটাও অ্যাড হচ্ছে, সো এসি চেঞ্জ হয়ে এত হলো। তার নতুন এই যে ডিফর্ম লেন্থ পেলাম, মাইনাস অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ করলেই আমরা স্ট্রেন পেয়ে যাব। সো এই যে নতুন লেন্থ মাইনাস পুরানো লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ, স্ট্রেন পেয়ে যাবো। রিমেম্বার, স্ট্রেন হচ্ছে ইউনিটলেস, লেন্থ বাই লেন্থ, কিন্তু আমরা এটাকে এটাকে আমরা মিটার বাই মিটার বা মিলিমিটার বাই মিলিমিটার বা ইঞ্চ পার ইঞ্চ, আসলে ইউনিটলেস, কিন্তু এইভাবে এক্সপ্রেস করি বা পার্সেন্টেজে এক্সপ্রেস করি। আচ্ছা, এখানেও আমাদের এরকম একটা প্রবলেম, যেখানে একটা পি ফোর্স দেওয়াতে এটা এখানে রোটেট করে যাচ্ছে, রোটেট করে গেলে এই ওয়্যারে আমাদের স্ট্রেন কত হবে, কতখানি রোটেট করলো, 0.05 ডিগ্রি রোটেট করলো, এটা এদিকে 0.05 ডিগ্রি রোটেট করলে আমার এইটা লেন্থটা চেঞ্জ হচ্ছে কতখানি। সো আমি যদি দেখি যে এই এই ট্রায়াঙ্গেলটা যদি দেখি, এই অ্যাঙ্গেলটা জানি, এই ডিস্টেন্সটা হচ্ছে 400 মিলিমিটার, তাইলে এইটা পেয়ে যাব আমাদের, এই 400 × tan θ করলে এই ডিস্টেন্স পেয়ে যাব, তাহলে আমাদের নতুন লেন্থ পাবো এইটা প্লাস এইটা, বা ডিফরমেশন, এইটাই ডিফরমেশন, ডিফরমেশন ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ করলে আমরা স্ট্রেন পেয়ে যাব। সো এখানে এভাবে দেখানো আছে। আচ্ছা, এইটা কমপ্লিকেটেড ভাবে করছে, আমি ইজিলি হচ্ছে এইটা, এই অ্যাঙ্গেল জানি, এই লেন্থ জানি 400 মিলিমিটার, সো 400 মিলিমিটার ইন্টু থিটা করলে বিবি প্রাইম পেয়ে যাব। এটা হচ্ছে গিয়ে এই যে এইটুকু, এই এইটুকু হচ্ছে এটা, তো এটাকে 3 মিটার দিয়ে ডিভাইড করলেই, 300 মিলিমিটার দিয়ে ডিভাইড করলেই, অরিজিনাল লেন্থ দিয়ে ডিভাইড করলেই আমি স্ট্রেন পেয়ে যাব। সো স্ট্রেনের আমরা দুইটা প্রবলেম দেখলাম, এটা দরকার নাই আর, এটা দরকার নাই। সো সো স্ট্রেইন আমরা একটা প্রবলেম দেখলাম, এখন এই স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে রিলেশন আছে। স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে যে রিলেশন, এটাই হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি। ম্যাটেরিয়ালের বেসিক মেকানিক্যাল প্রপার্টি হচ্ছে এই স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে রিলেশন। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে আমাদের লোড ফোর্সের মধ্যে রিলেট করা আমরা ওইভাবে করতে পারি না। আমাদের কোনো একটা ম্যাটেরিয়ালের ইউনিক প্রপার্টি হচ্ছে স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে রিলেশন। এই জন্য আমাদের সবসময় স্ট্রেস স্ট্রেইন লেভেলে গিয়ে আমাদের সবকিছু চিন্তা করতে হয়। আমাদের ইকুইলিব্রিয়াম ফোর্সের উপর অ্যাপ্লাই করে রিয়াকশন বের করি, ইন্টারনাল ফোর্স বের করি, ইন্টারনাল ফোর্স থেকে স্ট্রেসে যাই, সেই স্ট্রেস থেকে এই ম্যাটেরিয়াল প্রপার্টি ইউজ করে স্ট্রেনে যাই, সেই স্ট্রেন থেকে তখন ডিফর্মেশন আমরা ক্যালকুলেট করতে পারি। সো দিজ আর অল ইন্টারকানেক্টেড। এই স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে রিলেশন যেটা, সেটা হচ্ছে হুকস ল, হুইচ ইজ স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন।
and this proportionality constant is called modulus of elasticity. And যদি আমরা কোন একটা লম্বা কিছুকে এরকম ভাবে টানি তখন যে স্ট্রেস স্ট্রেইন রিলেশনশিপটা ডেভেলপ করি মডুলাস অফ ইলাস্টিসিটি, সেটাকে বলি ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি। সো এই স্ট্রেস আমাদের মনে রাখতে হবে, স্ট্রেস ইজ ইকুয়াল টু মডুলাস অফ ইলাস্টিসিটি ইন্টু স্ট্রেইন। এটাই হচ্ছে হুকস ল। কিন্তু আমাদের ম্যাটেরিয়াল সবসময় হুকস ল ফলো করে না, বা সব ম্যাটেরিয়াল হুকস ল ফলো করে না। বেশিরভাগ মেটাল হুকস ল ফলো করে আপ টু সার্টেন লিমিট, আর বেশিরভাগ নন মেটাল হুকস ল ফলো করে না। যদি স্ট্রেস ইজ প্রপোর্শন টু স্ট্রেইন হয় তাহলে স্ট্রেস স্ট্রেইন, এই যে গ্রাফটা আমরা প্লট করি এটাকে আমরা বলি স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম বা স্ট্রেস স্ট্রেইন রিলেশনশিপ। এইখানে আমাদের এই এই রিলেশনশিপটা হবে হুকস ল ফলো করলে ইট মাস্ট বি আ স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিন। আমাদের যদি এটা স্ট্রেসকে যদি ওয়াই আর স্ট্রেইনকে এক্স এক্সিসে প্লট করি তাইলে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি স্লোপ অ্যান্ড ওয়াই ইজ টু এম এক্স হচ্ছে ইজ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিন। সো আমাদের এটা আসলে একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিন, এরকম একটা লাইন পাই স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ। এইটার স্লোপটাই হচ্ছে আমাদের হুক ইয়ে ইয়াং মডুলাস অফ ইলাস্টিসিটি। এইটা হচ্ছে ম্যাটেরিয়ালের প্রপার্টি। এখন সব ম্যাটেরিয়াল মেটাল যেমন এটা ফলো করে আপ টু সার্টেন লিমিট, যে লিমিট পর্যন্ত করে সেটাকে আমরা বলি প্রপোর্শনাল লিমিট, এরপরে আর করে না। আর নন মেটাল বেশিরভাগ ক্ষেত্রে এরকম প্রপোর্শনালিটি শো করে না, আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিই যে এটা প্রায় স্ট্রেট লাইনের মতো বিহেভিয়ার সার্টেন লিমিট পর্যন্ত হয়। সো এই প্রপোর্শনাল লিমিটের পরে কি হয়? মোস্ট অফ দ্য কেসেস আমাদের এই স্ট্রেস স্ট্রেইন রিলেশনশিপটা হয় হচ্ছে যে একটা সার্টেন লিমিট পর্যন্ত ফলো করে এরকম কার্ভ লাইন হয়। এইটাকে এটা হচ্ছে এই পর্যন্ত আমাদের হুকস ল ফলো করে, তারপরে হুকস ল ফলো করে না, এটাকে লিনিয়ার রিলেশনশিপ, নন লিনিয়ার রিলেশনশিপ। মাইল্ড স্টিল হচ্ছে একটা ইউনিক ম্যাটেরিয়াল, এটা মেটালের অ্যালয়, আয়রনের অ্যালয়। মাইল্ড স্টিল হচ্ছে গিয়ে একটা ইউনিক প্রপার্টি শো করে, যেটা এখানে প্লট করা আছে। মাইল্ড স্টিলে হয় কি, আমাদের টানতে থাকলে আমাদের স্ট্রেইন হতে থাকে, স্ট্রেসের সাথে স্ট্রেইন হতে থাকে, হতে হতে এক সময় গিয়ে আর হয় না, তখন সে সারেন্ডারের মতো করে, এটাকে আমরা বলি ইল্ড করা। সে ইল্ড করে মানে একই স্ট্রেসে অনেকটা স্ট্রেইন হয়, তারপর আবার সে এর ভিতর আসলে মেটালার্জিক্যাল ইয়ে চেঞ্জ হয়, আমাদের মলিকিউলগুলোর মধ্যে যে ক্রিস্টাল অ্যারেঞ্জমেন্ট সেটাই চেঞ্জ আসে, সেটা ওরিয়েন্টেশনে চেঞ্জ আসে, তখন আমরা ওরা রিঅ্যালাইন্ড হওয়ার জন্য অনেকখানি স্ট্রেইন হয় একই স্ট্রেসে, তারপর আবার সে স্ট্রেস নিতে থাকে, কিন্তু তখন আর হুকস ল ফলো করে না, এটা একটা কার্ভ লাইন হয়। হতে হতে একসময় সবচেয়ে ম্যাক্সিমাম স্ট্রেস নিয়ে তখন আবার স্ট্রেস নিতে পারে না, আস্তে আস্তে আবার এইটাকে এইটা কমে যেতে থাকে, যেতে যেতে একসময় ফেল করে। সো এই যে আমাদের এই ফেনোমেননটা যেখানে একই স্ট্রেসে সে অনেকখানি স্ট্রেইন হয়ে যায়, এইটাকে আমরা বলি ইল্ডিং, এটাকে আমরা বলি ইল্ড পয়েন্ট। প্রপোর্শনাল লিমিট আর ইল্ড পয়েন্ট মোটামুটি মোরলেস কাছাকাছি হয়, আমরা একই ধরে নিই ফর এনি রিয়েল পারপাস। এবং এইটা হচ্ছে গিয়ে আমাদের ইল্ড স্ট্রেস আর এটা ইল্ড স্ট্রেইন। এবং আমাদের কোন একটা ম্যাটেরিয়ালকে যদি আমি আহ, টানতে থাকি, এটা ইয়ে হতে থাকে, স্ট্রেইন হতে থাকে, তারপর ছেড়ে দিই, যদি ছেড়ে দিলে ইলাস্টিক যদি হয় আমার ম্যাটেরিয়াল, তাইলে ইলাস্টিক ম্যাটেরিয়াল হলে এইটা আবার এইদিকে আনলোডিং এ এটা ফেরত যাওয়ার কথা, ফেরত গিয়ে আবার একদম জিরোতে চলে আসে। যতদূর পর্যন্ত এই বিহেভিয়ারটা দেখা যায় সেটাকে আমরা বলি ইলাস্টিক লিমিট। সো ইলাস্টিক লিমিট পর্যন্ত আমাদের এটাকে টেনে ছেড়ে দিলে সে অরিজিনাল জিরো পজিশনে ফেরত যায়, এটাকে আমরা বলি ইলাস্টিসিটি।
সো এই ইলাস্টিক লিমিট পর্যন্ত হয়। ইন রিয়েলিটি এই প্রপোর্শনাল লিমিট, ইল্ড পয়েন্ট অ্যান্ড ইলাস্টিক লিমিট সবই মোরলেস কাছাকাছি একই পয়েন্ট। সো আমরা এটাকে আলাদা করে ডিস্টিংগুইশ করি না, আমরা একই পয়েন্ট ধরে নিই। সো ইলাস্টিক লিমিটের পরে এই যে স্ট্রেনিংটা হলো আমাদের, এই যে এই ইল্ডিংটা হলো, তারপরে এই যে এটাকে আমরা বলি স্ট্রেন হার্ডেনিং, এটাকে বলি স্ট্রেন সফটেনিং। এই ঘটনাগুলো যে ঘটতেছে এইখানে যদি আমরা ছেড়ে দিই, সে কিন্তু এখানে আর জিরো অবস্থায় পৌঁছাবে না, তার মধ্যে একটা পার্মানেন্ট ডিফর্মেশন থেকে যায়। সে করে কি, এই যে স্লোপটা, এই স্লোপ মেনটেন করে সে রিটার্ন হয়, ফেরত আসে, হয়ে এখানে একটা যখন স্ট্রেস জিরো হয়ে যায় তখন তার ভিতর পার্মানেন্ট একটা স্ট্রেন থাকে। এটাকে আমরা বলি পার্মানেন্ট সেট। এতখানি স্ট্রেন থেকে যায়, মানে লম্বা জিনিস ছেড়ে দিলে আবার অরিজিনাল লেংথ হয় না, তার ভিতর সার্টেন অ্যামাউন্ট অফ একটু লম্বা হয়ে থাকে। এটাকে আমরা বলি পার্মানেন্ট সেট। যখন ইনইলাস্টিক ফেজে চলে যায় তখন ছেড়ে দিলে তার আগের অবস্থায় সে ফেরত আসতে পারে না। ওকে, সো মোর অর লেস এটাই হচ্ছে কাহিনী। এই ধরনের, এইটা যে এই যে ইল্ডের পরে যে অনেকখানি, ইল্ডিং এর পরে অনেকখানি যে সে স্ট্রেইন নিল, এই ঘটনাটাকে আমরা বলি ডাকটিলিটি, ডাকটাইল ফিচার। ডাকটিলিটি, যে ইল্ডের পরে সে অনেকখানি স্ট্রেন নিতে পারে, সেটাকে আমরা বলি ডাকটাইল ম্যাটেরিয়াল। মাইল্ড স্টিল ইজ এ ডাকটাইল ম্যাটেরিয়াল। কিন্তু অনেক ম্যাটেরিয়াল পারে না, অনেক ম্যাটেরিয়াল হচ্ছে যে আমার এই যে এটা হুকস ল ফলো করতেছে, তারপর যখন নন লিনিয়ার হচ্ছে একটু গিয়েই সে ফেল করে যায়, এটা হচ্ছে ব্রিটল ম্যাটেরিয়াল। সো যদি ডাকটাইল ম্যাটেরিয়াল হয় তখন এই ধরনের মাঝখানে যে জায়গায় ফেইলারটি ইনিশিয়েট করে সেখানে এই ধরনের ভাবে আস্তে আস্তে ছোট হয়ে যায়, ছোট হয়ে গিয়ে সে একসময় ফেল করে। এই জায়গাটা যে ফেল করলো, এটা দুই সাইড, এক সাইড এরকম ভাবে কোনের মতো হয়, আর এক সাইড এইভাবে কাপের মতো হয়, এবং কাপ কোন সারফেসে ফেল করে। এইটাকে আমরা বলি ডাকটাইল ফেইলারে, এই ঘটনাটাকে বলি নেকিং, চিকন হয়ে যায়, আর কাপকন ফেইলার হয়। এটা ডাকটাইল ম্যাটেরিয়ালে হয়, ব্রিটল ম্যাটেরিয়াল এরকম হয় না। ব্রিটল ম্যাটেরিয়ালে আমাদের এরকম এইরকম ফেইলার হয়, একদম প্লেন সারফেসে হয় অলমোস্ট। আর নেকিংটাও হয় না, শর্ট করে ফেল করে যায়, যেমন হচ্ছে কাস্ট আয়রন, ব্রিটল ফেইলার হয়। আচ্ছা, এখন আমাদের এই যে ডাকটাইল ম্যাটেরিয়ালের আলটিমেটলি যে টোটাল যে স্ট্রেইনটা হয় সেটাকে আমরা পার্সেন্টেজে বলি, এবং এটাকে বলি পার্সেন্ট ইলংগেশন। তখন আমাদের, আচ্ছা, পার্সেন্ট ইলংগেশন, যেসব ম্যাটেরিয়াল আমাদের ইল্ড শো করে না, আমাদের ফর দ্য পারপাস অফ ক্যালকুলেশন আমাদের একটা ফিকটিশিয়াস ইল্ড ধরে নিই। কিভাবে ধরি, আমরা 2.2% স্ট্রেইনে, মানে 0.002 এই ভ্যালুতে আমরা এই যে মডুলাস অফ ইলাস্টিসিটির প্যারালাল, এই স্লোপে প্যারালাল একটা লাইন ড্র করি, এইটা গিয়ে আমার স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামে যেখানে ইন্টারসেক্ট করে এইটার করেসপন্ডিং স্ট্রেসকে আমরা ধরে নিই ইল্ড স্ট্রেস। এটাকে বলা হয় 0.2% অফসেট মেথড। 0.2% অফসেট মেথডে আমাদের এটা ইল্ড স্ট্রেস বের করা, যেসব ম্যাটেরিয়াল ডিস্টিংক্ট ইল্ড শো করে না। সব ম্যাটেরিয়াল, এক একটা ম্যাটেরিয়ালের স্ট্রেস স্ট্রেইন প্রপার্টি এক এক রকম। যেমন রাবারে হচ্ছে আমাদের আমাদের স্ট্রেস যখন বাড়তে থাকে, এটা তো স্ট্রেট লাইন না একদমই, সে যে স্ট্রেস নেওয়ার সাথে সাথে যে স্ট্রেইন হয়, এক সময় গিয়ে স্ট্রেইনটা খুব কম হয়, অনেক স্ট্রেস নিতে পারে। এটা রাবারের ইউনিক প্রপার্টি। কাস্ট আয়রন, যেমন কাস্ট আয়রন টেনশন খুব কম নিতে পারে, এই ধরনের একটু টান পড়লে এটা এরকম ভাবে ভেঙে যায়, কিন্তু কম্প্রেশন অনেক নিতে পারে। সিমিলারলি কংক্রিট আরো কম টেনশন নিতে পারে, আর কম্প্রেশন সে অনেক নিতে পারে। হ্যাঁ, এটা কম্প্রেশন নেওয়ার বিহেভিয়ারটা এরকম। এটা হচ্ছে কংক্রিটে। ওকে, আচ্ছা, এগুলো একটু স্কিপ করব, এগুলো দরকার নাই। একটু বলা ভালো, এই স্ট্রেস স্ট্রেইন যে কার্ভ, যে লাইন, এইটার
এইটার এরিয়া আন্ডার দ্য কার্ভ যেটা, এটাকে ইন্টিগ্রেট করলে যেটা পাই, এটা হচ্ছে কি এনার্জি। আমাদের কতটা এনার্জি আমরা ওই ম্যাটেরিয়ালের ভিতর দিচ্ছি। আমি যে এতখানি স্ট্রেস করলাম, তার মানে আমি অনেক এনার্জি দিলাম। কতটা এনার্জি দিলাম? এতটা এনার্জি দিলাম। সে আলটিমেটলি ফেল করা পর্যন্ত কত এনার্জি তার টোটাল দিতে পারি, এই টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটাকে বলা হয় মডিউলাস অফ টাফনেস। আর ইল্ড পর্যন্ত যতটা এনার্জি সে নিতে পারে সেটাকে বলা হয় মডিউলাস অফ রিজিলিয়েন্স, এটসেট্রা। তো আমাদের কোনো ম্যাটেরিয়ালের যদি মডিউলাস অফ ইলাস্টিসিটি বেশি থাকে, স্টিপ থাকে, আর এটা যদি মাইল্ড থাকে, এটাকে আমরা বলি স্টিফার, স্টিফার ম্যাটেরিয়াল। এটা হচ্ছে ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল, ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল। আচ্ছা, কোনো ম্যাটেরিয়ালের যদি আমার এই হায়েস্ট স্ট্রেসটা বেশি থাকে, সেটাকে আমরা বলি স্ট্রঙ্গার ম্যাটেরিয়াল। স্ট্রংগেস্ট এখানে হচ্ছে স্ট্রংগেস্ট, এটা এটা স্ট্রঙ্গার। এটা হচ্ছে উইকার ম্যাটেরিয়াল, এটা স্ট্রঙ্গার, এটা উইকার ম্যাটেরিয়াল। এটা স্ট্রেংথ বোঝায়। আর কোনো ম্যাটেরিয়াল এই যে ডিফর্মেশন যত বেশি নিতে পারে, সেটাকে আমরা ধরি ডাকটাইল। তো এটা হচ্ছে সবচেয়ে ডাকটাইল ম্যাটেরিয়াল। এটা ব্রিডল ম্যাটেরিয়াল, এটা মোরলেস ব্রিডলের চেয়ে একটু ডাকটাইল, সবচেয়ে ডাকটাইলের চেয়ে এটা একটু কম ডাকটাইল। সো এই ধরনের প্রপার্টিগুলো আমরা স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামে পাই, এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালের প্রপার্টি। এখন আমরা লোডিং আনলোডিং এর কথা যখন বললাম, এই যে কোনো কিছুকে লোডিং দিলে এরকম হয়, কিন্তু যখনই সে ইনইলাস্টিক ফেজে চলে যায়, ছেড়ে দিলে সে আগের অবস্থায় যায় না, একটা পার্মানেন্ট সেট তৈরি হয়। হ্যাঁ, তারপর যদি ফার্দার আমি এইদিকে আনলোড করতে থাকি, আবার লোডিং করলাম, আবার আনলোডিং করলে, সে আনলোডিং যদি করতে থাকে তখন একটা সার্টেন ডিস্টেন্স পরে এটা আবার ইনইলাস্টিসিটি শো করে। হ্যাঁ, তো এইভাবে আমাদের এটাকে আমরা বলি হিস্টেরিসিস। আমাদের যদি এইভাবে যদি আমি সাইক্লিক লোড দিই, আমি লোড আনলোড করলাম, এদিকে এরকম হলো লোড আনলোড, এরকম এরকম ভাবে একটা লুপ তৈরি করে, এইগুলোকে আমরা বলি হিস্টেরিসিস লুপ। এই লুপটা হচ্ছে আমি যে এটার ভিতর টোটাল যে এনার্জি দিচ্ছি, আনলোডিং এ তো এনার্জিটা রিলিজ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে এই পার্মানেন্ট সেটের জন্য টোটাল এনার্জিটা রিলিজ হয় না। যে এনার্জিটা রিলিজ হয় না সেটা এটা এই হিস্টেরিসিস লুপের ভিতরের যে এরিয়াটা স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামে, সেটাই হচ্ছে এই এতটুকু এনার্জি আমরা লস করে ফেলি, লস্ট হয়ে যায় সিস্টেম থেকে। এটাকে বলা হয় হিস্টেরেটিক ড্যাম্পিং। সিস্টেম থেকে এনার্জি এইভাবে লস হয়ে যায়, এটাকে বলা হয় ড্যাম্পিং, হিস্টেরেটিক ড্যাম্পিং। এই লুপটাকে বলা হয় হিস্টেরিসিস লুপ, হিস্টেরিসিস লোডিং আনলোডিং এর ভিতরে যে লুপটা তৈরি হয়। এনিওয়ে, এইটা যাচ্ছি না, আমি যেটা দেখাতে চাই এগুলো না, এই যে এটা, হ্যাঁ। সো এগুলো স্কিপ করব, এইটা এটা হ্যাঁ, এক্সাম্পল 3.3টা। এখানে আমার এরকম ইয়ে দেওয়া আছে, টেনশন দেওয়া আছে 10 কিলো নিউটন। আমার স্ট্রেস বের করে দেখতে হবে স্ট্রেইন কত হচ্ছে। হ্যাঁ, আমার এই ম্যাটেরিয়ালটা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের দেওয়া আছে 70 গিগা প্যাসকেল, গিগা মানে 10⁹, 70 গিগা প্যাসকেল। আহ ইটা হচ্ছে এই স্লোপটা। আর এর সিগমা ওয়াই এখান থেকে আমরা পাবো, এটসেট্রা। এখানে দেওয়া হচ্ছে আমার, তাহলে এখন ফার্স্ট কাজ হচ্ছে এখানে আমার ইয়ে বের করা, স্ট্রেস গুলা বের করা। আমি এখানে যেখানেই কাটি আমি ইন্টারনাল ফোর্স পাবো 10 কিলো নিউটন, শুধু 10 কিলো নিউটনই আছে। সো ফোর্স, তারপর এই এরিয়াটা হচ্ছে কি আমাদের 20 মিলিমিটার ডায়ামিটার, এটা 15 মিলিমিটার ডায়ামিটার। সো সিগমা এ বি আমি পাবো হচ্ছে এই যে 10 কিলো নিউটন, 10 × 1000 নিউটন ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। এটা তো ডায়ামিটার, এর অর্ধেক হচ্ছে রেডিয়াস, আর হচ্ছে 10 মিলিমিটার আর 0.01 মিটার। সো এটা এত 1000 নিউটন ইন্টু পাই 0.01 স্কোয়ার। এই এরিয়া দিয়ে ডিভাইড করলে আমি এটা প্যাসকেলে আমি পাবো হচ্ছে যে কত স্ট্রেস, মেগা প্যাসকেলে আমি বের করবো।
এখানকার স্ট্রেসও বের করবো, বের করে আমি তখন এইটার যে স্ট্রেস আসবে সেই স্ট্রেসের করেসপন্ডিং স্ট্রেইন কত, এই স্ট্রেসের করেসপন্ডিং স্ট্রেইন কত সেগুলো বের করবো। লেটস সি। প্রথম হচ্ছে আমাদের এই যে বললাম আমাদের এবি তে আমাদের 10 কিলোনিউটন হচ্ছে গিয়ে আমাদের ফোর্স, ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার করলে আমি এটা পেলাম এত মেগাপ্যাসকেল। বিসিতেও আমি এইভাবে পেলাম। এখন আমি স্ট্রেন বের করব। আমার দেওয়া আছে হচ্ছে 40 কিলোনিউটন, 40 মেগাপ্যাসকেল হচ্ছে আমার ইল স্ট্রেস। তা আমি এখানে দেখতে পাচ্ছি এটা ইল স্ট্রেসের কম, তার মানে হুকস ল ফলো করবে। ইল স্ট্রেসে বেশি হুকস ল ফলো করবে না। এটা যদি হুকস ল ফলো করে তাহলে আমাদের তো হচ্ছে যে স্ট্রেস ইজ ইকুয়াল টু ইনটু এপসাইলন। তাহলে স্ট্রেইন হবে হচ্ছে স্ট্রেস ডিভাইডেড বাই ই। সেখান থেকে আমি পেয়ে যাব, আমি স্ট্রেস হচ্ছে এটা, ই হচ্ছে 70 গিগা প্যাসকেল। সেখান থেকে আমি স্ট্রেইন পাবো, এটা স্ট্রেইন ইজি। আর বিসি হচ্ছে যখন আমার ইল স্ট্রেস পার হবে তখন আমি আর এইভাবে পাবো না, তখন আমার এই কার্ভে যেতে হবে। যে স্ট্রেসটা পেলাম সেই কার্ভে গিয়ে তার করেসপন্ডিং স্ট্রেইনটা আমাকে বের করতে হবে। সো দিস ইজ হাউ ক্যান ডু ইট। প্রথমটা হচ্ছে এবির স্ট্রেসটা ফর ইল্ডের চেয়ে কম, সো আমি জাস্ট সিগমা ডিভাইডেড বাই ই করে আমি স্ট্রেইন পাবো। বিসি স্ট্রেসটা আমাদের এখান থেকে কার্ভ থেকে বের করতে হবে, সেটা পাবো। এখন আমার টোটাল ইলংগেশন এটা কতটা লম্বা হবে, এইটার যে স্ট্রেইন মাল্টিপ্লাইড বাই লেংথ, এইটার যে স্ট্রেইন মাল্টিপ্লাইড বাই লেংথ করলে আমরা ইলংগেশন পাবো। ইলংগেশন হচ্ছে স্ট্রেইনের ডেফিনিশন হচ্ছে ডিফর্মেশন ডিভাইডেড বাই অরিজিনাল লেংথ। সো ডিফর্মেশন হচ্ছে স্ট্রেইন ইন্টু অরিজিনাল লেংথ। তা আমাদের এবি এর স্ট্রেন এইটা, এবি এর অরিজিনাল লেংথ 600 মিলিমিটার, বিসি এর স্ট্রেংথ এটা, স্ট্রেন এটা, বিসি এর অরিজিনাল লেংথ এটা। সো আমরা এইটা ডিফরমেশন বের করলাম এবি, আর এটা বিসি ডিফরমেশন, এই দুটোকে অ্যাড করলে টোটাল ডিফরমেশন পাবো। সো এতটুকু লম্বা হবে এটা। সো এইভাবে আমরা ফোর্স থেকে সরি ইন্টারনাল ফোর্স থেকে স্ট্রেস, স্ট্রেস থেকে স্ট্রেইন, স্ট্রেইন থেকে ডিফরমেশন ক্যালকুলেট করতে পারি। সো দ্যাটস ইট, এই পর্যন্ত তোমাদের আসলে সিলেবাস, এর পরের অংশগুলো আর থাকবে না। সো আমি এই প্রেজেন্টেশন গুলো থেকে যেগুলো দেখালাম সেগুলো তোমাদেরকে শেয়ার করে দিব। আর আর আহ, তোমাদের হিবলারের বইয়ের করেসপন্ডিং প্রবলেমগুলো কিছু প্রবলেম অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিব, মিড টার্মে যেমন দিছিলাম। সেগুলোকে সলভ করলেই তোমাদের মোটামুটি ফাইনালের প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন থাকে জি স্যার। জিজ্ঞাসা করতে পারো। কোশ্চেন প্যাটার্নটা মিড টার্মের মতোই, টাইমটা আমি ভুলে গেছি, ফাইনালে যে টাইমটা কতক্ষণ থাকে। মিড টার্মে স্যার কি ফাইনালে মেবি 2 ঘন্টা স্যার। 2 ঘন্টা, মিড জি টার্মে স্যার। 1 ঘন্টা 1 ঘন্টা। রয়েছে, তাই না? জি স্যার। তো ওইভাবে আর কি হবে আর কি। কোশ্চেন প্যাটার্নটা একই, মিড টার্মের মতোই হবে। ছোট জি। কোশ্চেন থাকতে পারে, মেইনলি প্রবলেমস। ওকে। জি স্যার। ওকে, তাহলে আজকে এখানে শেষ করি। জি ওকে স্যার। হ্যাঁ, বেস্ট অফ লাক, আমি সবকিছু দিয়ে দিব তোমাদের জি হোয়াটসঅ্যাপে। স্যার, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ক্লাসরুমে দিয়ে দিলে হবে স্যার, ঠিক প্রবলেম আছে, নেই। ওকে, থ্যাংক ইউ। জি স্যার স্যার, আসসালামু থ্যাংক আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।